আচ্ছা, প্রথমে যেটা আজকের টপিকে আছে সেটা হচ্ছে মডাল। এখানে আমরা দেখতে পাচ্ছি মডাল আছে উড। উড যেহেতু একটা মডাল, আমরা জানি মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। আচ্ছা, তো এই উডটা যে মিনিং করে, এই ইউজ টুটা সেই মিনিংই দেয়। সো উডের মিনিংও যা, ইউজ টুর মিনিংও তাই। ইউজ টু এর মিনিং হচ্ছে অতীতের অভ্যাসগত কাজ বোঝায়। ইউজ টু দ্বারা অতীতের অভ্যাসগত কাজ বোঝায়। অভ্যাসগত কাজ বোঝায়। ইউজ টু দ্বারা অতীতের অভ্যাসগত কাজ বোঝায়। যারা পেজ নাম্বার সমস্যায় ভুগছি তাদের আমি একটি পেজ নাম্বারটা বলে দিতে চাই। পেজ নাম্বার শুরু হয়েছে ক্লিসেপ্টাফেল পেজ নাম্বার 123 থেকে। তো এখানে আমরা ইউজ টুটা এখন একটু দেখব। ইউজ টু মূলত একটা সেমি মডেল। ইউজ টু এটা মূলত একটা সেমি মডেল। কি বললাম? ইউজ টু এটা মূলত একটা সেমি মডেল। সেমি মডেল কাকে বলে? সেমি মডেল হচ্ছে তাই যে একই সাথে মডেলেরও কাজ করে, আবার মেইন ভার্বেরও কাজ করে। মডেলেরও কাজ করে, আবার মেইন ভার্বেরও কাজ করে। সেগুলোকে বলা হয় হচ্ছে সেমি মডেল। আরেকবার বলছি, যা একই সাথে মডেলেরও কাজ করে এবং মেইন ভার্বেরও কাজ করে যে মডেল, সেটাকে বলা হয় সেমি মডেল। সেটাকে বলা হয় সেমি মডেল। ইউজ টু এর অর্থ হচ্ছে অতীতের অভ্যাসগত কাজ। 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 একটু খেয়াল করব, মন দিয়ে শুনবো। আমি যেভাবে এখন লিখবো ঠিক সেভাবে লিখবো। যদি কোনো সেন্টেন্সে শুধুমাত্র ইউজ টু বসে, যদি কোনো সেন্টেন্সে শুধুমাত্র ইউজ টু বসে, কি বললাম? যদি কোনো সেন্টেন্সে শুধুমাত্র ইউজ টু বসে, সেক্ষেত্রে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। আরেকবার বলছি, যদি ইউজ টু একা বসে তাহলে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। একটা উদাহরণ দেখি। আই ইউজ টু, আই ইউজ টু ডু ড্যাশ হেল্পফুল অ্যাক্টিভিটিস। হেল্পফুল অ্যাক্টিভিটিস। হেল্পফুল অ্যাক্টিভিটিস। একটু খেয়াল করি, এইখানে শুধুমাত্র ইউজ টু আছে। তাহলে শুধু ইউজ টু থাকলে মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য এখানে ডুই বসে যাবে। লাস্ট বার বলতে যাচ্ছি, শুধুমাত্র ইউজ টু যদি থাকে কোনো সেন্টেন্সে, শুধুমাত্র ইউজ টু এর সাথে অন্য কিছু নাই, তাহলে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এ হচ্ছে প্রথম কথা। এর পরেরটা চলে যাচ্ছি, খেয়াল করি। এই ইউজ টু এর আগে যদি বি গেট বিকাম থাকে, এই ইউজ টু এর আগে, এই ইউজ টু এর আগে যদি বি মানে বি ভার্ব, হ্যাঁ, তারপর হচ্ছে বিকাম, বি গেট বিকাম, সরি, গেটটা লিখি এরপরে, বি গেট আর বিকাম থাকে। এই ইউজ টু এর আগে যদি বি গেট বিকাম থাকে, এই ইউজ টু এর আগে যদি বি গেট এবং বিকাম থাকে, ইউজ টু এর আগে যদি বি গেট বিকাম থাকে, তাহলে ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে এই ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে এই ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে এই ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। আচ্ছা, তাহলে আরেকবার বলি, যদি কোনো সেন্টেন্সে শুধুমাত্র ইউজ টু থাকে তাহলে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু ইউজ টু এর আগে যদি এই শব্দগুলো, এই যে বি, বি বি বলতে আমি বুঝাচ্ছি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। বি বলতে আমি বুঝাচ্ছি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে, এগুলো বুঝাচ্ছি। আচ্ছা, আর গেট বলতে সেটা গেট হতে পারে, গট হতে পারে, গটেন হতে পারে। বিকাম বলতে বিকাম হতে পারে, বিকেম হতে পারে, একই কথা আর কি। সো মোদ্দা কথা হচ্ছে, মেইন কথাটা হচ্ছে, শুধুমাত্র ইউজ টু যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওর পরে ভার্ব বেস ফর্ম বসাও, এনাফ। দ্বিতীয় কথাটা হচ্ছে, ইউজ টু এর আগে যদি বিগেট বিকাম, বিগেট বিকাম, বিগেট বিকাম থাকে তাহলে ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। আমি উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবো। উদাহরণটা খেয়াল করি। যেমন, আই অ্যাম ইউজড টু রিড বুক, রিড বুকস। আচ্ছা, খেয়াল করি এইখানে ইউজ টু আছে। এখন আমাদের নিয়ম অনুযায়ী আমরা জানি
ইউজ টু যেহেতু একটা মডেল, ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। ইউজ টু যেহেতু একটা মডেল, ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু খেয়াল করলে দেখতে পাবো ইউজ টু এর আগে একটা বি ভার্ব আছে। আমরা জানি ইউজ টু এর আগে যদি বি, গেট, বিকাম থাকে, তাহলে ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে রিড শব্দের সাথে আইএনজি যুক্ত হয়ে উত্তরটা হবে রিডিং। খেয়াল করি আরো কয়েকটা উদাহরণ আমি একটু দিতে চাই। এবার তোমরা লিখবা যে উত্তর কি হইতে পারে আর কি। দুইটা উদাহরণ দিব, দুইটা উদাহরণই উত্তরটা লিখব। যেমন I was used to help the poor. I was used to help the poor. এখানে অপশন এ হেল্প, অপশন বি টু হেল্প, অপশন সি হেল্পিং। এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন দিব আমি। আরেকটা প্রশ্ন খেয়াল করি। She used to go there regularly. She used to go there regularly. She used to go there regularly. আচ্ছা, এখানে আমি অপশন এ দিব গো, অপশন বি দিব ওয়েন্ট, অপশন সি দিব গোয়িং। এই দুইটা প্রশ্নের অ্যান্সার একটু সবাই লিখবো কষ্ট করে। এই দুইটা প্রশ্নের অ্যান্সারটা সবাই একটু কষ্ট করে লিখবো। এই দুইটা প্রশ্নের অ্যান্সারটা সবাই একটু লিখবো কষ্ট করে। দাগ নাম্বার দিয়ে লিখবো। আচ্ছা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। একটু খেয়াল করি, এইখানে প্রথমটাতে ইউজ টু আছে। আমরা কি জানি ইউজ টু থাকলে এরপরে ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু এইখানে একটু খেয়াল করি তো, ইউজ টু এর আগে কি আছে? বি ভার্ব আছে। তো ইউজ টু এর আগে যখন বি ভার্ব থাকবে তখন তার বেস ফর্ম বসানো যাবে না, তখন ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। ঠিক আছে? আবার ইউজ টু এর আগে যদি কি থাকে, কিছুই না থাকে, তাহলে শুধু ইউজ টু থাকলে ভার্বের বেস ফর্ম বসবে শুধু। তাহলে এখানে উত্তর হবে হেল্পিং, এখানে উত্তর হবে গোয়িং। আরেকটা বিশেষ ইনফরমেশন সবাইকে দিতে যাচ্ছি, এটা মুছে দেই, খেয়াল করব। যেমন আমি যদি লিখি সুগার is used to make tea. Option A make, option B making, option C made। এর উত্তরটা সবাই একটু লিখি তো, এটার উত্তরটা সবাই একটু লিখি। সুগার ইজ ইউজড টু মেক ড্যাশ টি। চিনি হচ্ছে চা বানাতে ব্যবহৃত হয়। ঠিক আছে? এটার উত্তর একটু লিখি। খেয়াল করি এখানে আসলে উত্তর আমাদের মনে হইতে পারে যেহেতু ইউজ টু আছে, ইউজ টু এর আগে বি ভার্ব আছে, সেই অনুযায়ী তো এখানে ভার্বের সাথে আইএনজি হওয়ার কথা, মেকিং হওয়ার কথা। কিন্তু আসলে উত্তরটা হবে মেক। কেন হবে সেটা আমি একটু দেখাই দিচ্ছি। সবাই একটু খেয়াল করবো, মন দিয়ে শুনবো। হ্যাঁ, থ্যাংক ইউ সুমি, সঠিক উত্তর হয়েছে। খেয়াল করি প্রথম কথা, ইউজ টু এটা একটা মডেল, যেহেতু একটা মডেল এরপরে ভার্বের বেস ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম। প্রথম কথা ক্লিয়ার। দ্বিতীয় কথা, ইউজ টুর আগে যদি বি, গেট অথবা বিকাম থাকে, ইউজ টুর আগে যদি বি, গেট, বিকাম থাকে, কার আগে? ইউজ টু এর আগে। তাহলে ইউজ টু এর আগে যদি বি, গেট, বিকাম থাকে, তাহলে ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। এটা হচ্ছে দ্বিতীয় কথা। তৃতীয় কথাটা কি? ইউজ টু এর আগে যদি বি, গেট, বিকাম থাকে,
তাহলে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। কথাটা কেমন হয়ে গেল না? ইউজ টু এর আগে বি গেট বিকাম থাকলেও ভার্বের সাথে আইএনজি, আবার ইউজ টু এর আগে বি গেট বিকাম থাকলেও বেস ফর্ম। এইবার আসি সাবজেক্টের কাছে। এই রুলসটা তখনই প্রযোজ্য হবে যখন সাবজেক্টটা ব্যক্তিবাচক হবে, কিন্তু সাবজেক্ট যদি কোনোভাবে বস্তু হয়, বস্তু, তাহলে আর এই রুলস প্রযোজ্য হবে না। তখন এই বি গেট বিকাম থাকা সত্ত্বেও ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। কথা আসলে বুঝতে পারছি কিনা আবার একটু খেয়াল করি। আমি একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম, সুগার ইজ, উদাহরণটা এমন ছিল, সুগার ইজ ইউজড টু মেক টি। কেন উত্তর হলো? একটু খেয়াল করি। এইখানে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো এইখানে ইউজ টু আছে এবং ইউজ টু এর আগে বি ভার্ব আছে, তারপরেও এখানে মেক কেন হলো, ভার্বের বেস ফর্ম কেন হলো? এই দ্বিতীয়টার কারণে মূলত। কারণ এখানে সাবজেক্টটা কি আছে? বস্তু আছে। তাহলে আরেকবার বলতে চাচ্ছি, যদি শুধুমাত্র ইউজ টু থাকে তাহলে বেস ফর্ম বসায় দাও, উত্তর হয়ে যাবে। যদি ইউজ টু এর আগে বি গেট বিকাম থাকে এবং সাবজেক্ট ব্যক্তিবাচক থাকে তাহলেই ভার্বের সাথে আইএনজি, কিন্তু ইউজ টু এর আগে বি গেট বিকাম থাকা সত্ত্বেও সাবজেক্ট যদি বস্তুবাচক হয়, বস্তুবাচক, তাহলে আর এই রুলস প্রযোজ্য হবে না, বেস ফর্মই থেকে যাবে। এই হচ্ছে মূলত কথা। কারো কোনো প্রশ্ন থাকলে একটু লিখে জানাবো, তাহলে আমি এটা নিয়ে আবার আলোচনা করব। কারো কোনো প্রশ্ন থাকলে একটু লিখে জানাবো, তাহলে আবার আলোচনা করবো। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আগাবো সামনে। ঠিক আছে, যদি কারো প্রশ্ন নেই আমরা একটু আগাই। ইউজ টু গেল, এইখানে খেয়াল করি ইউজ টু নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এইখানে একটা উদাহরণ দেখি। এইখানে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে শুধুমাত্র ইউজ টু আছে। এই যে শুধুমাত্র ইউজ টু আছে। তো শুধু ইউজ টু থাকলে আমরা কি জানি? শুধুমাত্র ইউজ টু থাকলে ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য উত্তরটা সুইম হয়েছে। পরে যদি আমরা আরেকটু আগাই, এইখানে যদি খেয়াল করি এখানে কি আছে? ইউজ টু আছে। এবার খেয়াল করি ইউজ টুর আগে বি ভার্ব আছে এবং যন্ত্র ব্যক্তি আছে, তাহলে আমার ওই রুলস প্রযোজ্য হবে। তাহলে ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিব। এই যে আমার ইউজ টু আছে, ইউজ টুর আগে কি আছে? গট আছে, এবং বি গেট বিকাম থাকলে বা বি গটও থাকতে পারে, গেট গট গটেনও থাকতে পারে। তো এই ক্ষেত্রে এই যে জন আছে, ব্যক্তিই আছে, তো ইউজ টু এর পরে আমি কি বসাই দিব? ভার্বের সাথে আইএনজি। পরে একটু খেয়াল করি, এইখানে খেয়াল করি, এই যে এইখানে দেখতে পাচ্ছি আমরা ইউজ টু আছে। তো শুধু ইউজ টু থাকলে ভার্বে কোন ফর্ম বসে? বেস ফর্ম। এইখানে আমরা দেখতে পাচ্ছি ইউজ টু আছে, তার আগে বি ভার্ব আছে, এই যে ভার্বের সাথে আইএনজি। এইখানে ইউজ টু আছে, তার আগে গট আছে, গেট গট গটেন যাই থাকুক, ভার্বের সাথে আইএনজি। পরেরটা যদি খেয়াল করি, এই যে ইউজ টু আছে, ইউজ টু আগে কি আছে? বি ভার্ব আছে, তখন এই যে ভার্বের সাথে আইএনজি। তারপরেরটা ইউজ টু আছে, তারপরে কিছু কোনো ভার্বের সাথে মানে বেস ফর্ম, সরি, বি ভার্ব, গেট, তারপর বিকাম, এমন কিছুই নেই। এই জন্য কিন্তু ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসেছে। পরেরটা খেয়াল করি, লাস্ট কোশ্চেন। এইখানে যদি আমরা খেয়াল করি ইউজ টু আছে, ইউজ টু এর আগে বি ভার্ব আছে, ইউজ টু এর আগে বি ভার্ব থাকলে, গেট থাকলে, বিকাম থাকলে ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। এখানে ব্যক্তিও আছে যদি খেয়াল করি, কিন্তু বস্তু থাকলে এই রুল প্রযোজ্য হয় না। এখানে আমরা প্রশ্নগুলো সলভ করব, ইউজ টু এর প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্নটা একটু দেখি তো কি উত্তর হতে পারে, একটু লিখি তো। প্রথম প্রশ্নটা কি উত্তর হতে পারে? একটু লিখি তো কষ্ট করে। প্রথম প্রশ্নটা কি উত্তর হতে পারে? এইখানে যদি আমরা খেয়াল করি ইউজ টু আছে। এখন ইউজ টু, শুধু ইউজ টু নেই, ইউজ টুর আগে বি ভার্ব আছে। তো আমরা কি জানি? ইউজ টুর আগে বি ভার্ব থাকলে, গেট থাকলে, বিকাম থাকলে ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে উত্তরটা হবে ইটিং। পরেরটা খেয়াল করি, এইখানে ইউজড আছে, শুধু ইউজ টু থাকলে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে ইটই বসবে। পরেরটা খেয়াল করি, এইখানে কিন্তু শুধুমাত্র ইউজ টু আছে, শুধুমাত্র ইউজ টু থাকলে কি হবে? যা আছে তাই বসে যাবে, ভার্বের বেস ফর্ম। পরেরটা খেয়াল করি, এখানেও সেম, শুধু ইউজ টু আছে, শুধু ইউজ টু থাকলে কি হয়? ভার্বের বেস ফর্ম। তো লাইকই থেকে যাবে। এইখানে খেয়াল করি তো, এখানে কিন্তু শুধু ইউজ টু নেই, ইউজ টু আগে কিন্তু কি আছে? গেট আছে। আমরা জানি ইউজ টু আগে বি গেট বিকাম থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে উত্তরটা হবে স্পিকিং। এরপরে খেয়াল করি, এখানেও সেম জিনিস, ইউজ টু আছে, ইউজ টু এর আগে গেট আছে,
তাহলে এরপরে ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে উত্তরটা হবে স্টাডিং। এরপরটা খেয়াল করি, এখানে শুধু ইউজ টু আছে, আমরা জানি শুধু ইউজ টু থাকলে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে ডান্স ডান্স বসে যাবে। এরপরে চলে যাই 8 নাম্বারটা দেখি, খেয়াল করি এখানে কিন্তু ইউজ টু আছে, ইউজ টু এর আগে কি আছে, বি ভার্ব আছে, তাহলে ডেফিনেটলি কি করব, ভার্বের সাথে আইএনজি যোগ করব। পরেরটা ইউজ টু আছে, ইউজ টু আগে বি ভার্ব আছে, তাহলে এখানেও সেম কাজ করব, ভার্বের সাথে আইএনজি। এটাও সেম, ইউজ টুর আগে কি আছে, গট আছে, ইউজ টুর আগে বি গেট বিকাম থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি, তাহলে এখানেও উত্তরটা হবে ইটিং। এই ছিল মোটামুটি আমাদের কথা। এবার আমরা চলে যাব হচ্ছে উড রেদার। মনে রাখবো উড রেদার হচ্ছে একটা মডেল, সো এরপরে ভার্বের বেস ফর্ম বসে। উড রেদার একটা মডেল, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। উড রেদার হচ্ছে একটা মডেল, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। আমি একটু রুলসটা শেখাই দিই। উড রেদার হচ্ছে একটা মডেল, উড রেদার এটা হচ্ছে একটা মডেল। তাহলে যেহেতু এটা মডেল, আমরা কি জানি মডেল হলেই তারপরে ভার্বের কোন ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু মনে রাখবো ওই সেন্টেন্সে যদি অতীত নির্দেশক সময় থাকে, অতীত নির্দেশক সময়, তাহলে উড রেদারের পরে হ্যাভ প্লাস ভি3 বসে। উড রেদারের পরে উড রেদারের পরে উড রেদারের পরে হ্যাভ প্লাস ভি3 বসে। উড রেদারের পরে হ্যাভ প্লাস ভি3 বসে কখন, যদি সেন্টেন্সে অতীত নির্দেশক সময় থাকে। অতীত নির্দেশক সময়, অনেকে এখন বলতে পারি অতীত নির্দেশক সময়টা ভাই কি, অতীত নির্দেশক সময়টা হচ্ছে যেমন হচ্ছে ইয়েস্টারডে, এই যে ইয়েস্টারডে এই শব্দটা কি নির্দেশ করে, অতীত নির্দেশ করে না, গতকাল। যেমন আমি যদি বলি লাস্ট নাইট, লাস্ট নাইট শব্দটা কি নির্দেশ করে, গত রাত। এরকম লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট সেঞ্চুরি, লাস্ট মোমেন্ট, লাস্ট টাইম, ইয়েস্টারডে, এগো, লং টাইম, লং সিন্স, বা ইন প্লাস টাইম, যেমন ইন 2010, 2011, 2012, এরকম ইন প্লাস যত অতীত সময় আছে, এই অতীত সময়কে বলা হয় অতীত নির্দেশক সময়, ইংলিশে বলা হয় পাস্ট পয়েন্ট অফ টাইম। তো আমি যেটা বলতে চাচ্ছি, যদি উড রেদার কোনো সেন্টেন্সে থাকে তাহলে উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম বসবে, এটাই স্বাভাবিক, কারণ উড রেদার হচ্ছে একটা মডেল, মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোনো সেন্টেন্সে উড রেদার থাকা সত্ত্বে সেই সেন্টেন্সে যদি কোনো পাস্ট পয়েন্ট অফ টাইমের উল্লেখ থাকে, কোনো পাস্ট পয়েন্ট অফ টাইমের উল্লেখ থাকে, মানে অতীত কোনো নির্দেশক সময় থাকে, সেক্ষেত্রে উড রেদারের পরে হ্যাভ প্লাস ভি3 বসাইতে হবে। আমি উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি, উদাহরণ সহ লিখে নিব। প্রথমটা আমি উদাহরণ দিচ্ছি, যেমন খেয়াল করি প্রথম কথা, প্রথম কথাটা কি বলছি, যদি কোনো সেন্টেন্সে উড রেদার থাকে এবং উড রেদার যেহেতু একটা মডেল, সেক্ষেত্রে উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম বসবে। অবশ্যই এই সেন্টেন্সে কোনো অতীত নির্দেশক সময় থাকা যাবে না। যেমন আই উড রেদার, আই উড রেদার গো দেয়ার, আমি বরং সেখানে যাব, গো দেয়ার আমি বরং সেখানে যাব। তো দেখি এই যে উড রেদার আছে, এরপরে এই যে ভার্বের বেস ফর্ম বসে, এখানে কিন্তু কোনো অতীত নির্দেশক সময় নেই। এবার যদি আমি আরেকটা সেন্টেন্স লিখি, আরেকটা উদাহরণ দেখি, উড রেদার, এই উড রেদারের সাথে যদি পাস্ট পয়েন্ট অফ টাইম থাকে, তাহলে উড রেদারের পরে হ্যাভ প্লাস ভি3 বসে, হ্যাভ প্লাস ভি3 বসে কখন, যদি সেন্টেন্সে অতীত নির্দেশক সময় থাকে, যদি সেন্টেন্স এ অতীত নির্দেশক সময় থাকে, অতীত নির্দেশক সময় থাকে, অতীত নির্দেশক সময় থাকলে বা থাকে আর কি। আচ্ছা খেয়াল করি, যেমন আই উড rather have gone there yesterday। এই সেন্টেন্সটাতে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে এইখানেও উড রেদার আছে, এই যে উড রেদার আছে, কিন্তু উড রেদার আছে ঠিক আছে, উড রেদার আছে ঠিক আছে, এই যে উড রেদার আছে ঠিক আছে, এই যে উড রেদার আছে ঠিক আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে উড রেদারের পরে তো ভার্বের বেস ফর্ম বসার কথা, কিন্তু এখানে হ্যাভ প্লাস ভি3 কেন বসলো,
হ্যাভ প্লাস ভি থ্রি এই জন্য বসলো যে আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়েস্টারডে আছে। তো ইয়েস্টারডে তো একটা অতীত নির্দেশক সময়। আমরা জানি যে সেন্টেন্সে উড রেদার আছে সেই সেন্টেন্সে যদি অতীত নির্দেশক সময় থাকে তাহলে এই উড রেদারের পরে হ্যাভ প্লাস ভি থ্রি বসে। আচ্ছা, এই ছিল পুরোটা। একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি, উদাহরণ সহ আমি এই দুটো রুলস লিখে দিলাম। আচ্ছা, খেয়াল করি। এরপরে আমরা খেয়াল করি, আমরা একটা উদাহরণ দেখি। যেমন পরীক্ষায় কিভাবে প্রশ্ন হতে পারে সেটা একটু শিখে রাখবো। যেমন ইউ আর নট, সরি, আমি যদি দেই, হ্যাঁ, ইউ ওয়ার নট সিরিয়াস অ্যাবাউট ইউর স্টাডি, ইউর স্টাডি, তোমার তোমার পড়াশোনা নিয়ে গবেষণা নিয়ে হচ্ছে ছিলে না, সিরিয়াস ছিলে না, মনোযোগী ছিলে না। ইউ উড would rather, you would rather dash your study last year। এখন অপশন এ যদি দেই স্টপ, অপশন বি যদি দেই স্টপড, অপশন সি যদি দেই স্টপিং। আচ্ছা, হুইচ ওয়ান উইল বি দ্য অ্যান্সার, একটু লিখবো, যারা মনোযোগীতে দেখতেছি একটু লিখবো যে কোনটা অ্যান্সার হতে পারে। খেয়াল করি এখানে কিন্তু উড রেদার আছে এবং এখানে পাস্ট পয়েন্ট অফ টাইম আছে। পাস্ট পয়েন্ট অফ টাইম আছে, তাহলে উত্তর এই অপশনে যেগুলো আছে একটা উত্তর হবে না, উত্তর হবে ডি নাম্বারটা, হ্যাভ স্টপড, হ্যাভ স্টপ, এই ডি নাম্বারটা উত্তর হবে। কেন? যে সেন্টেন্সে উড রেদার আছে সেই সেন্টেন্স যদি পাস্ট পয়েন্ট অফ টাইম থাকে, এই যে অতীত নির্দেশক সময় থাকে, তাহলে হ্যাভ প্লাস ভি থ্রি বসাইতে হবে। তাহলে উত্তরটা হবে হ্যাভ স্টপড, হ্যাভ স্টপড, এটা উত্তর হবে। কিন্তু যদি এই লাস্ট ইয়ারটা না থাকতো, এরকম থাকতো, তাহলে উত্তর কিন্তু ওই এ নাম্বারটাই হইতো। কারণ উড রেদার আছে এবং এখানে কোনো পাস্ট পয়েন্ট অফ টাইম নেই, এখানে কোনো পাস্ট পয়েন্ট অফ টাইম নেই। ঠিক আছে, সেক্ষেত্রে উত্তরটা এ নাম্বার হইতো। আচ্ছা, আমরা একটু আগাই, এরপরে দেখি কি আছে। আচ্ছা, খেয়াল করি এরপরে কি আছে, খেয়াল করি। আচ্ছা, তো আমরা এখানে একটু খেয়াল করলাম, এখানে যদি খেয়াল করি দেখতে পাচ্ছি এই যে প্রথম যে সেন্টেন্স গুলো দেওয়া আছে, এখানে এই যে উড রেদার দেওয়া আছে, উড রেদার পরে ভার্ব বেস ফর্ম বসছে। তারপরে হচ্ছে আমরা একটু নিচের দিকে যাই, এই যে এখানে উড রেদার দেওয়া আছে, উড রেদারের পরে ভার্ব বেস ফর্ম বসছে। আর একটু নিচের দিকে যাই, এই যে উড রেদার দেওয়া আছে কিন্তু উড রেদার পরে হ্যাভ প্লাস ভিটি বসে। কেন? কারণ এইখানে কিন্তু পাস্ট পয়েন্ট অফ টাইম আছে। পাস্ট পয়েন্ট অফ টাইমকে বাংলায় বলা হয় অতীত নির্দেশক সময়। পাস্ট পয়েন্ট অফ টাইমকে বাংলায় বলা হয় অতীত নির্দেশক সময়, অতীত নির্দেশক সময়, অতীত নির্দেশক সময় বলা হয়। এই জন্য কিন্তু উড রেদার পরে হ্যাভ প্লাস ভি থ্রি বসেছে। আচ্ছা, এটা গেল। উড রেদার দ্যাটের আলাদা রুলস আছে, তোমরা যদি সেটা শিখতে চাও তোমাদেরকে একটু বলে দিই, একটু শেখাই দিই, যেহেতু উড রেদার নিয়ে কথাই বললাম। এবার শিখবো আমরা উড রেদার দ্যাট। এবার শিখবো আমরা উড রেদার দ্যাট। উড রেদার দ্যাটের ক্ষেত্রে সেম কথা প্রায়। উড রেদার দ্যাট যদি থাকে, খেয়াল করি দুইভাবে আমি লিখে দিচ্ছি, উড রেদার দ্যাট। শোনো, মন দিয়ে শোনো, যে সেন্টেন্সে উড রেদার দ্যাট থাকবে এবং কোনো অতীত নির্দেশক সময় থাকবে না, সেখানে সাবজেক্টের পরে ভি টু বসবে, সাবজেক্টের পরে ভি টু, যদি অতীত নির্দেশক সময় না থাকে। আর যদি উড রেদার দ্যাট থাকার পরে অতীত নির্দেশক সময় থাকে, তাহলে হ্যাড প্লাস ভি থ্রি বসবে, সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভি থ্রি বসবে। কখন? অতীত নির্দেশক সময় থাকলে, অতীত নির্দেশক সময় থাকলে,
উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি, খেয়াল করি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রুলস ব্যাংকের ক্ষেত্রে। আচ্ছা, আই উড রাদার দ্যাট ইউ ড্রাইভ, ড্রাইভের পাঁচ ফর্ম হচ্ছে ড্রোভ, ড্রোভ দ্য কার। একটু খেয়াল করি, এইখানে কিন্তু আমার এই যে উড রাদার দ্যাট আছে, এই যে আমার উড রাদার দ্যাট আছে, এবং উড রাদার দ্যাট থাকলেও আমার এখানে কিন্তু কোনো অতীত নির্দেশক সময় নেই। ইয়েস্টারডে বলি, লাস্ট প্লাস টাইম বলি, প্লাস টাইম বলি, এগো লং এগো বলি, যাই বলি, এমন কিছুই নেই। এই জন্য কিন্তু এখানে সাবজেক্টে পরে এই যে ভি টু বসে, ড্রাইভের ভি টু হচ্ছে ড্রপ। আবার খেয়াল করি, যদি এই উড রাদার দ্যাট থাকা সত্ত্বেও এরপরে যদি অতীত নির্দেশক সময় থাকে তাহলে কেমন হবে, যেমন আই would rather that I had driven the car last day। এবার খেয়াল করি, এইখানে যদি দেখি, এখানেও কিন্তু would rather that আছে। তো would rather that থাকলেও এইখানে past point of time আছে। এই যে past point of timeটা কি, লাস্ট ডে। এটা থাকার কারণে কিন্তু এখানে had প্লাস V3 হয়েছে। এটাও একটা স্ক্রিনশট দিয়ে ফেলবো, ঠিক আছে, এটাও একটা স্ক্রিনশট দিয়ে রাখবো। আচ্ছা, এবারে পুরো would rather আর would rather that-টার আমি একটা সামারি করে দিচ্ছি, যাতে মনে রাখতে সুবিধা হয়, এই জন্য পুরোটার একটা সামারি আমি করে দিচ্ছি। সবাই একটু সামারিটা লিখে নিব। আচ্ছা, খেয়াল করি, আচ্ছা খেয়াল করি, এই পাশে হচ্ছে আমি লিখলাম would rather, আর এই পাশে লিখলাম would rather that, would rather that। ওকে, খেয়াল করি, প্রথমটা হচ্ছে অতীত নির্দেশক না থাকলে, এ পাশেও অতীত নির্দেশক না থাকলে, এতক্ষণ যা পড়িয়েছি সেটার হচ্ছে একটা সামারি দিচ্ছি, একটু খেয়াল করি, ডেফিনেটলি বুঝতে পারবো। আচ্ছা, দ্বিতীয় কথা যেটা বলতেছিলাম আমরা, সেটা হচ্ছে would rather এর ক্ষেত্রে অতীত নির্দেশক থাকলে, অতীত নির্দেশক থাকলে, এটার ক্ষেত্রেও তাই, অতীত নির্দেশক থাকলে। প্রথমটা দুইটাই লিখেছি, না থাকলে পরের দুইটা লিখছি থাকলে। এখানে বলছি যে would rather সাবজেক্ট প্লাস would rather, এই would rather এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, এটাই শেষ। আর এখানে বলতেছি would rather এর পরে have প্লাস V3 বসবে, would rather এর পরে কি বসবে, have প্লাস V3। এখানে খেয়াল করি, এখানে সাবজেক্টের পরে যখন would rather that থাকবে, would rather that, তখন এর পরবর্তী সাবজেক্টের পরে ভার্ব টু বসবে। আবার এখানে খেয়াল করি, এখানে সাবজেক্টের পরে যখন would rather থাকবে, would rather that থাকবে, তখন এর পরবর্তী সাবজেক্টের পরে had প্লাস V3 বসবে। খেয়াল করি, একটু যদি সামারি করে ফেলি, দেখেন V1 V2 had প্লাস V3, আর এর পাশে সরি have প্লাস V3, আর এর পাশে had প্লাস V3, V1 V2 have প্লাস V3 had প্লাস V3, V1 V2 have প্লাস V3 had প্লাস V3। এখন আমি উদাহরণ দিই, I would rather come here, I would
rather that you completed the work, এবার আমি এখানে লিখতে পারি, আমি উদাহরণটা মুছে দিই, এই স্ট্রাকচারটা মুছে দিয়ে লিখি, I would rather have come here yesterday. এখানে আমরা লিখতে পারি I would rather that you had completed the work last day. যাক এই আর কি, আমার মুখ থেকে শুনে লিখলে হবে লাস্টে। এই ছিল পুরো উড রেদার আর উড রেদার দ্যাটের একটা সামারি। আমরা এইভাবে সামারি করে মনে রাখতে পারি, আবার হচ্ছে আমি যে আলাদা আলাদাভাবে বুঝলাম সেভাবে মনে রাখতে পারি। উড রেদার থেকে কিন্তু ব্যাংকে প্রশ্ন আসেই, বা হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে সেখানে উড রেদার থেকে প্রশ্ন থাকে। আর হাই বিয়ে প্রশ্ন করলে তো এই ধরনের ব্যাপার সেবার লেগেই থাকে আর কি। আচ্ছা, পরে চলে যাচ্ছি, খেয়াল করি এরপরে কি আছে। এই হচ্ছে তাহলে উড রেদার গেল। উড রেদার দ্যাট, এই যে আমরা খেয়াল করি এখানে, এই যে খেয়াল করি, এই যে উড রেদার আছে এবং এই সেন্টেন্সে কোথাও পাস্ট পয়েন্ট অফ টাইম নেই, এই জন্য কিন্তু উড রেদার পরে এই যে ভি টু বসছে। এই যে উড রেদার দ্যাট আছে, এখানে কোনো পাস্ট পয়েন্ট অফ টাইম নেই, মানে অতীত নির্দেশক সময় নেই, এই জন্য কিন্তু আয়ের বসে ভি টু বসছে। তাহলে একটু পাস্ট পয়েন্ট অফ টাইম ওগুলো দেখে আসি। এই যে এইখানে কিন্তু উড রেদার দ্যাট আছে, এই যে উড রেদার দ্যাট আছে এবং এখানে ইয়েস্টারডে আছে, পাস্ট পয়েন্ট অফ টাইম আছে, অতীত নির্দেশক সময়, এই জন্য কিন্তু হ্যাড প্লাস ভি থ্রি বসেছে। পরেরটা দেখি, এই যে উড রেদারের পরে কিছু নাই, এই জন্য ভার্ব বেস ফর্ম বসে, উড রেদার থাকার কারণে পাস্ট পয়েন্ট অফ টাইম বসছে, এই জন্য হ্যাভ প্লাস ভি থ্রি বসছে। এই ছিল মূলত উড রেদার আর উড রেদার দ্যাট নিয়ে কথাবার্তা। এখানে আমরা উড রেদার সলভ করলে মোটামুটি একটা ধারণা পেয়ে যাব। যেমন আমরা যদি খেয়াল করি, প্রথমটা এখানে উড রেদার আছে, এখন উড রেদার আছে এবং এখানে কোনো পাস্ট পয়েন্ট অফ টাইম নেই, তাহলে এটা মডেলে পাস করতেছে, তাহলে এখানে স্টে উত্তর হবে। পরেরটা দেখি, এখানে উড রেদার আছে কিন্তু এখানে পাস্ট পয়েন্ট অফ টাইম আছে, মানে অতীত নির্দেশক সময় আছে, এই জন্য এখানে আমাকে হ্যাভ প্লাস ভি থ্রি বসাইতে হবে, তাহলে হ্যাভ স্টেইড উত্তরটা হবে। আচ্ছা, পরেরটা খেয়াল করি, এইখানে কিন্তু উড রেদার আছে এবং বলতেছে দ্য পুলিশম্যান উড রেদার ড্যাশ অন স্যাটারডে দেন অন সানডে, সানডে থেকে বরং স্যাটারডে কাজ করলে ভালো হইতো, তাহলে পাস্ট বোঝাচ্ছে, এই জন্য এখানেও আমার হ্যাভ ওয়ার্কড হবে, হ্যাভ ওয়ার্কড, মানে আজকে সানডে কাজ না করে তারা যদি আগের দিন কাজ করতো তাহলে ভালো হইতো, এই জন্য পাস্ট বোঝাচ্ছে। যাই হোক, এরপরটা দেখি উড রেদার দ্যাট আছে, উড রেদার দ্যাট থাকলে এইখানে কিন্তু কোনো পাস্ট পয়েন্ট অফ টাইম নেই, তার মানে ভি টু হবে, তাহলে উত্তরটা হবে স্টাডিড। পরেরটা খেয়াল করি, এখানে উড রেদার আছে এবং কোনো পাস্ট পয়েন্ট অফ টাইম নেই, এই জন্য এখানে স্টাডিড হবে। তাহলে এইখানে স্টাডিড হবে, কিন্তু যেহেতু নেগেটিভ করতে বলছে এখানে একটা নট এনে দিতে হবে আর কি, উড রেদার নট স্টাডিড। আচ্ছা, ও কি করলাম, এটা আমি স্টাডিড কেন দিলাম, স্টাডি থেকে যাবো, উড রেদার নট স্টাডি হবে, কারণ এখানে তো কোনো পাস্ট পয়েন্ট অফ টাইম নেই, আবার হচ্ছে এখানে শুধু উড রেদার বোঝাচ্ছে, মডেলের মতো বসেছে। আচ্ছা, পরেরটা খেয়াল করি, এখানে কিন্তু উড রেদার আছে, শুধুমাত্র উড রেদার আছে এবং কোনো পাস্ট পয়েন্ট অফ টাইম নেই, এখানে বেস ফর্ম থেকে যাবে, ওই যে হ্যাভই থেকে যাবে। পরেরটা উড রেদার দ্যাট আছে, এখানেও কোনো পাস্ট পয়েন্ট অফ টাইম নেই, তাহলে ভি টু হবে স্ট্যান্ডের, ভি টু হবে স্টুড। পরেরটা খেয়াল করি, এইখানেও কিন্তু উড রেদার আছে এবং কোনো পাস্ট পয়েন্ট অফ টাইম নেই, তাহলে বেস ফর্মই থেকে যাবে, কিন্তু যেহেতু নেগেটিভ করতে বলছে একটা নট আনতে হবে। পরেরটা খেয়াল করি, এখানে উড রেদার দ্যাট আছে এবং পাস্ট পয়েন্ট অফ টাইম আছে, তাহলে আমাদেরকে হ্যাড প্লাস ভি থ্রি বসাইতে হবে, এজন্য হ্যাড নট অ্যারাইভ দেব। নট কেন আনলেন, কারণ হচ্ছে এখানে নেগেটিভ করতে বলছে, নেগেটিভ করতে বললে নট আনতে হয়। পরেরটা খেয়াল করি, এখানেও কিন্তু এই যে উড রেদার আছে এবং পাস্ট পয়েন্ট অফ টাইম আছে, তাহলে এখানে হ্যাভ প্লাস ভি থ্রি, তাহলে উত্তর হবে স্লেপ্ট, হ্যাড স্লেপ্ট, হ্যাভ স্লেপ্ট। আচ্ছা, এখানে খেয়াল করি, এখানে আছে উড লাইক, মনে রাখবো কোনো সেন্টেন্সে যদি উড লাইক বসে তাহলে তারপরে টু প্লাস ভি ওয়ান বসে। কাউকে যদি আমি ইনভাইটেশন জানাই
বা হচ্ছে কাউকে নিমন্ত্রণ জানাই বা কোনো কিছু অফার করি তখন বলতে হয় উড লাইক। যেমন উড ইউ লাইক টু ড্যান্স উইথ মি, তুমি কি আমার সাথে নাচ করবে? এই যে কাউকে একটু অফার দিচ্ছি এটা কোনো কাজ করার, তাহলে কাউকে কোনো কাজ করার অফার দিলে বা প্রস্তাব দিলে বা আমন্ত্রণ জানালে আমরা কি ব্যবহার করি? উড লাইক। আর মনে রাখতে হবে উড লাইক এর পরে টু প্লাস ভিয়ান বসে। আরেকবার বলছি, কাউকে নিমন্ত্রণ জানালে, আমন্ত্রণ জানালে বা কোনো কিছু করার জন্য অফার করলে, প্রস্তাব দিলে, তাহলে উড রেদার বসে, উড লাইক বসে। আর মনে রাখতে হবে উড লাইক এর পরে টু প্লাস ভিয়ান বসে, উড লাইক এর পরে টু প্লাস ভিয়ান বসে। তাহলে উড লাইক হচ্ছে প্রস্তাব বোঝায়, আমন্ত্রণ করা বোঝায়। আর উড লাইক কোন সেন্টেন্সে বসলে টু প্লাস ভিয়ান বসে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি উড লাইক আছে, এই জন্য এরপরে টু প্লাস ভিয়ান বসে। এখানে উড লাইক আছে, এরপরে টু প্লাস ভিয়ান। এই যে উড লাইক আছে, এখানে টু প্লাস ভিয়ান। উড লাইক আছে, এরপরে টু প্লাস ভিয়ান। উড লাইক আছে, এরপরে টু প্লাস ভিয়ান। উড লাইক আছে, এরপরে টু প্লাস ভিয়ান। সো কোথাও যদি উড লাইক ব্যবহার করা হয় তাহলে তারপরে টু প্লাস ভিয়ান বসে। আচ্ছা, কুড আর মাইট মে এটা হচ্ছে কন্ডিশনাল বোঝায়, শর্ত বোঝায়, যে এটা যদি হইতো, ওইটা যদি হইতো, এরকম বোঝায়। যাক, এত কিছু আমার জানার দরকার নেই, যেহেতু এরা মডেল, মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, এতটুকু জানলে আপনার হবে। মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে। এখানে নিচে খেয়াল করলে আমরা বুঝতে পারবো, এই যে মাইটের পরে বেস ফর্ম, মেয়ের পরে বেস ফর্ম, কুড এর পরে বেস ফর্ম। এখানে আর তেমন অতিরিক্ত জানা কিছু নেই। আচ্ছা, শুড হচ্ছে উচিত অর্থে ব্যবহার করা হয়। শুড হচ্ছে উচিত অর্থে ব্যবহার করা হয়। যেহেতু শুড একটা মডেল, মডেল হলে আমরা জানি মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে। সো এখানেও ভার্বের বেস ফর্ম বসবে, এটাই স্বাভাবিক। একটু খেয়াল করি, কয়েকটা উদাহরণ দেখি। এই যে এখানে খেয়াল করি, এই যে শুড আছে বেস ফর্ম, শুড আছে বেস ফর্ম, শুড আছে বেস ফর্ম, শুড আছে বেস ফর্ম। তো এগুলো না রাখলেও চলে, এগুলো মোটামুটি ইজি একটা ব্যাপার। এরপরে চলে যায়, এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই যে হ্যাড বেটার, শুড, ওড টু, বি সাপোজ টু, এরা প্রায় সবাই সেম মিনিং দেয়। আর এরা হচ্ছে যেহেতু মডেল, মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য এটা আমরা মনে রাখবো। আর মনে রাখবো এরা সবাই প্রায় সেম অর্থ প্রকাশ করে। আচ্ছা, এখানে দেখার মতো তেমন কিছু নেই, আমরা আরেকটু আগাবো। মাস্ট, মাস্ট হচ্ছে অবশ্যই বোঝায়। এর আরো কয়েকটা ফর্ম আছে, সেটা হচ্ছে হ্যাভ টু, তারপরে হচ্ছে হ্যাজ টু। এরা সবাই প্রেজেন্ট। আর এরা সবাই হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট। আর এদের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড টু। এই জন্য কিন্তু আমরা ওই যে ন্যারেশন করার সময় মাস্ট থাকলে হ্যাড টু ব্যবহার করি। এদের মিনিং হচ্ছে বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বোঝায়। বাধ্য, বাধকতা বা প্রয়োজনীয় বোঝায়, প্রয়োজনীয়তা বোঝায়। বাধকতা বা প্রয়োজনীয়তা বোঝায়, প্রয়োজনীয়তা এরা বোঝায়। বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বোঝাইতে আমরা মাস্ট, হ্যাভ টু, হ্যাড টু প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি। আর যদি পাস্টের দরকার হয় তাহলে আমরা হ্যাড টু ব্যবহার করি। এই হচ্ছে বিষয় এখানে। এখানে আর বলার মতো তেমন কোনো বিষয় নেই। এরপরে দেখি, অলরেডি এখানে হ্যাভ টু আছে, আমি হ্যাভ টু নিয়ে বলে দিয়েছি। এই যে মাস্টের পরিবর্তে এটা ব্যবহার করা হয়, সো এটা নিয়ে আর তেমন কিছু বলার নেই, যেহেতু এটা মডেল, মডেলে পরে ভার্বের বেস ফর্ম বসে। এরপরে খেয়াল করি, গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে এসেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। মডেল প্লাস পারফেক্টিভ। ভাই, পারফেক্টিভ মানে কি বোঝাচ্ছে? হ্যাভ প্লাস ভি থ্রি কে বলা হয় পারফেক্টিভ। হ্যাভ প্লাস ভি থ্রি কে বলা হয় পারফেক্টিভ। কাকে পারফেক্টিভ বলা হয়? বললাম হ্যাভ প্লাস ভি থ্রি, হ্যাভ প্লাস ভি থ্রি কে বলা হয় পারফেক্টিভ। তাহলে মডেল প্লাস ভি থ্রি কে বলা হবে পারফেক্টিভ। যেমন শুড হ্যাভ প্লাস ভি থ্রি, যেমন শুড হ্যাভ প্লাস ভি থ্রি, যেমন কুড হ্যাভ প্লাস ভি থ্রি, would have plus v3, যেমন would have plus v3, যেমন might have plus v3, যেমন must have plus v3। এগুলোকে বলা হয় পারফেক্টিভ, এগুলোকে বলা হয় পারফেক্টিভ। যেমন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আছে হ্যাভ প্লাস v3, আর ওইখান থেকে মডেল প্লাস পারফেক্টিভ আসছে। পারফেক্টিভ বলতে বোঝানো হয় হ্যাভ প্লাস v3। এখন কথা হচ্ছে কখন আমরা এখানে এগুলো ব্যবহার করব। কুড, মে, মাইট হ্যাভ প্লাস ভি3 কখন ব্যবহার করব সেটা একটু বলে দিই। কুড, মে, মাইট হ্যাভ প্লাস ভি3, কি বললাম? কুড, মে, মাইট হ্যাভ প্লাস ভি3 অতীতের সম্ভাবনা ছিল, অতীতে সম্ভাবনা ছিল মানে অতীতে এটা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হয় নাই। ঠিক আছে, অতীতে এটা সম্ভাবনা ছিল কিন্তু হয় নাই। ঠিক আছে, অতীতে সম্ভাবনা ছিল কিন্তু হয় না। যেমন ইট মে হ্যাভ রেইন লাস্ট নাইট, গতকাল বৃষ্টি হতে পারতো বা গতকাল হয়তো বৃষ্টি হয়েছে, বাট আই এম নট শিওর, কিন্তু আমি নিশ্চিত না।
আবার দেখো, দ্য কজ অফ ডেথ কুড হ্যাভ বিন ব্যাকটেরিয়া, মৃত্যুর কারণ হতে পারে ব্যাকটেরিয়া। অতীত সম্ভাবনা, অতীতে সম্ভাবনা ছিল, অতীতে সম্ভাবনা ছিল, সম্ভাবনা, অতীতে সম্ভাবনা ছিল, অতীতে এই কাজটা ঘটার সম্ভাবনা ছিল, অতীতে কোনো কাজ সংঘটিত হওয়ার সম্ভাবনা ছিল, সংঘটিত হওয়ার সম্ভাবনা ছিল, সম্ভাবনা ছিল, এমন কিছু বোঝাইলে এই কুড হ্যাভ প্লাস ভি3, মাইট হ্যাভ প্লাস ভি3, মে হ্যাভ প্লাস ভি3 এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে যেটা দেখতেছি শুড হ্যাভ প্লাস ভি3, তাহলে ভাইয়া কখন ব্যবহার করব? অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করি নাই। যেমন জন শুড হ্যাভ গন টু অফিস দিস মর্নিং, তার মানে আজকে সকালে অফিস যাওয়া উচিত ছিল কিন্তু সে তো যায় নাই, এই যে ডিড নট গো টু অফিস। আচ্ছা, তাহলে অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয় নাই, অতীতে কোনো কাজ করা উচিত ছিল, উচিত ছিল কিন্তু করা হয় নাই, কিন্তু করা হয় নাই। কি বললাম? অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয় নাই, সেক্ষেত্রে কি ব্যবহার করা হয়? শুড হ্যাভ প্লাস ভি3, শুড হ্যাভ প্লাস ভি3। যেমন বললাম জন হ্যাভ শুড হ্যাভ গন টু অফিস দিস মর্নিং, তার আজকে সকালে অফিসে যাওয়া উচিত ছিল। সে যদি সত্যি অফিসে যেত তাহলে তো আমি কথা বলতাম না যে তার অফিসে যাওয়া উচিত ছিল, কারণ আমি বলছি যে তোমাদের আরো আগে থেকে সিরিয়াস হওয়া উচিত ছিল। কিন্তু তুমি যদি সত্যি সত্যি সিরিয়াস হতো তাহলে তো এটা বলা উচিত ছিল না, বা মানে বলা দরকার হতো না। তাহলে শুড হ্যাভ প্লাস ভি3 তখনই ব্যবহার করা হয় যে অতীতে কোনো কাজ করা উচিত ছিল এমন বোঝালে। আচ্ছা, এরপর একটা কথা আছে মাস্ট হ্যাভ প্লাস ভি3, অতীতে কোনো কাজ অবশ্যই ঘটেছে। যেমন আজকে সকালবেলা ভোরে উঠে যদি আমরা দেখি যে সারা ঢাকাতে হচ্ছে হাঁটু পানি হয়ে গেছে, তখন আমরা কি বলবো যে গত রাতে বৃষ্টি হওয়া উচিত ছিল? এটা কি বলবো? সারা ঢাকায় যেহেতু হাঁটু পানি হয়ে গেছে, তার মানে বুঝেই নিতে হবে গত রাত্রে অবশ্যই বৃষ্টি হয়েছে। নাকি কেউ বলবে যে স্যার হয়তো কারো বাসা ছাদ ফেটে সারা ঢাকাতে হাঁটু পানি হয়ে গেছে। নাকি কেউ বলবে কোনো একটা বাচ্চা পি করে দিয়েছে, মানে হিসু করে দিয়েছে, সেই জন্য ঢাকা প্লাবিত হয়ে গেছে। ইজ ইট পসিবল? পসিবল না। তাহলে অতীতে কোনো কাজ অবশ্যই ঘটেছে, এক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? মাস্ট হ্যাভ প্লাস ভি3। কি বললাম? অতীতে কোনো কাজ অবশ্যই ঘটেছে, অতীতে কোনো কাজ, অতীতে কোনো কাজ অবশ্যই সংগঠিত হয়েছে, অবশ্যই সংগঠিত হয়েছে, সংগঠিত হয়েছে। যেমন মনে করো আমাদের এখানে একটা মেয়ে ক্লাস করে বৈশাখী, সে মনে করো তাকে আমরা গতকাল দেখেছি তার হাতে কোনো শাখা বালা সিঁদুর নাই। এখন আগামীকাল দিনের বেলা যদি দেখি যে তার হাতে শাখা বালা সিঁদুর চলে আসছে, তাহলে আমরা কি ধরে নিব? গতকাল তার অবশ্যই বিয়ে হয়েছে। ঠিক আছে? তো এই গতকাল যে তার অবশ্যই বিয়ে হয়েছে এই জন্য ব্যবহার করতে হবে মাস্ট হ্যাভ প্লাস ভি3। যেমন এখানে যদি দেখি দ্য গ্রাস ইজ ওয়েট, ঘাসগুলো ভেজা, তাহলে ইট মাস্ট হ্যাভ রেইন লাস্ট নাইট, তার মানে গত রাতে অবশ্যই বৃষ্টি হয়েছে, নাহলে ঘাসগুলো খেয়ে ভিজাইছে। পুরো সব জায়গায় দেখতেছি ঘাস ভেজা, তাহলে নিশ্চিতভাবে। যেমন দেখতেছি টন ইজ লাইট আর আউট, টনির মানে যে লাইটটা আছে বাসায় সে লাইটটা অফ, আমরা ধরে নিতে পারি কি শি মাস্ট হ্যাভ গন টু স্লিপ, নিশ্চয়ই সে ঘুমাইতে গেছিল। যেমন জেনি ডিড নট ডিড ভেরি ওয়েল অন দ্য এক্সাম, সে জেনি পরীক্ষায় খুব ভালো করেছিল, তার মানে আমরা ধরতে পারি কি শি মাস্ট হ্যাভ স্টাডিড, তার মানে সে অবশ্যই পড়াশোনা করেছে। যেমন সান্দ্রা ফেইল দ্য টেস্ট, সে টেস্টে ফেল করেছে, তার মানে আমরা কি চিন্তা করতে পারি? শি মাস্ট হ্যাভ নট, শি মাস্ট নট হ্যাভ স্টাডিড, তার মানে সে পড়াশোনা করেই নাই। সো বিষয়টা হচ্ছে অতীতে কোনো কাজ অবশ্যই ঘটেছে, এক্ষেত্রে আমরা ব্যবহার করি মাস্ট হ্যাভ প্লাস ভি3, মাস্ট হ্যাভ প্লাস ভি3। আচ্ছা, এই প্র্যাকটিসগুলো করে ফেলবো, এটা খুবই ইফেক্টিভ প্রশ্ন, আর এগুলোর উত্তর তো শেষে দেওয়া আছে। নেক্সট ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ থেকে শুরু করব, অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ।